প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমি গীতা বর্মন প্রভাষক অর্থনীতি শিক্ষা কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার অনলাইন ক্লাস শুরু করেছি। আজকে আমি আলোচনা করব স্নাতক পাস প্রথম বর্ষের প্রথম পত্রের বাজার ভারসাম্যের চ্যাপ্টার নিয়ে। তো স্নাতক পাস প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা, আগে আমি তোমাদের তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি বাজার ভারসাম্য কাকে বলে, ভারসাম্য কি, বাজারে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় সে সম্পর্কে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা আসছি ভারসাম্য কাকে বলে। ভারসাম্য যেটা হচ্ছে বাজার ভারসাম্য চ্যাপ্টারের আন্ডারে আলোচনা হয়েছে। এখানে মার্কেট ইকুইলিব্রিয়াম যেটা, সেখানে প্রথমত আসছে ভারসাম্য কথাটা। তো ভারসাম্য কথাটার ইংলিশ হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম একটা ইংলিশ শব্দ, যার বাংলা হচ্ছে ভারসাম্য। তো অর্থনীতিতে এই ভারসাম্যটা আসলে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটা বাজারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলবো বাজার ভারসাম্য। যখন ভোক্তার ক্ষেত্রে, তখন সেই ভারসাম্যকে আমরা বলবো ভোক্তার ভারসাম্য। বিক্রেতার ক্ষেত্রে এবং উৎপাদকের ক্ষেত্রে যখন ভারসাম্য কথাটাকে ইউজ করবো, তখন সেটাকে আমরা বলবো বিক্রেতার ভারসাম্য বা উৎপাদকের ভারসাম্য। তো এইভাবে বিভিন্ন অর্থে বিভিন্ন টপিকে ভারসাম্য কথাটা ইকোনমিক্সে তোমরা পাবে। তো আজকে দেখো ভারসাম্য কথাটা অ্যাকচুয়ালি কি সেটা আমি প্রথমে কথা বলবো। ভারসাম্য কথাটা হচ্ছে এমন একটা অবস্থা, এমন একটা স্থিতিশীল অবস্থা যেখান থেকে আর পরিবর্তনের কোনো প্রবণতা থাকে না। ভারসাম্য বলতে অ্যাকচুয়ালি ব্যালেন্সিং কোনো সিচুয়েশনটাকে বোঝায়, যেখানে সব কিছু মিলে একটা ভারসাম্য অবস্থা বিরাজ করছে, যেখানে অন্য কোনো শক্তি সেই ভারসাম্য অবস্থাটাকে আর পরিবর্তন করতে পারবে না বা পরিবর্তন করার সম্ভাবনাটা থাকে না। তো যদি আমি বইয়ের ভাষায় বলি, তাহলে ভারসাম্য হচ্ছে একটা স্থিতাবস্থা। স্থিতাবস্থা বলতে পিচ একটা অবস্থা যেখানে দুইটা বিপরীত শক্তির মিলন কেন্দ্র হয়। তো এখানে ভারসাম্য বলতে দেখো এমন একটা পরিবেশকে বোঝায় যেখানে কার্যকর শক্তিসমূহ এমনভাবে মিলিত হয় যেন সেখান থেকে তাদের নড়াচড়া করার আর প্রবণতা থাকে না। তো এই ভারসাম্য কথাটা হচ্ছে দুইটা বিপরীত শক্তির কথা বলা হয়েছে, যেই শক্তি দুটো এমনভাবে মিলিত হবে যে অন্য কোনো ফোর্স এসে সেই ভারসাম্য অবস্থাটাকে আর সেখান থেকে সরাতে পারে না। এই ভারসাম্যটা অ্যাকচুয়ালি আমরা যখন বাজার ভারসাম্যের ব্যাপারে আলোচনা করবো, বাজার ভারসাম্যের দিক থেকে আলোচনা করবো, তখন বাজারে এমন একটা ভারসাম্য যেখানে সেই অবস্থাটাই হচ্ছে কাম্য সবাই। তো ভারসাম্য কেন, এবার হচ্ছে বাজার ভারসাম্য কাকে বলে। বাজার ভারসাম্য ব্যাখ্যা করার আগে আমরা বাজারের সংজ্ঞায় আসি। যারা স্নাতক প্রথম বর্ষের স্টুডেন্ট, তাদের সাথে এখন আমাদের বাজার নিয়ে হয়তো আলোচনা হয়নি। তো যদি এর আগে তোমাদের ইকোনমিক্স পড়া থাকে, অর্থনীতি, তাহলে বাজার সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা আছে। তবুও আমি আজকে তোমাদেরকে বাজারের সংজ্ঞাটা একটু বলে রাখি। বাজার হচ্ছে ক্রয় বিক্রয়ের একটা প্রসেস বা ক্রয় বিক্রয়ের একটা ব্যবস্থা, যেখানে যে কোনো একটা দ্রব্য সামগ্রী বা একটা একাধিক দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। তো এখানে ক্রয় বিক্রয় হতে গেলে কি হবে, দুইটা পার্টিস থাকবে, দুইটা পার্টিস। কারণ শুধু বিক্রেতা বাজারে গেলে যদি ক্রেতা না যায় বা ক্রেতা উপস্থিত না থাকে, তাহলে সেই দ্রব্যটা ক্রয় বিক্রয় হবে না। আবার যদি শুধু ক্রেতা যায়, বাজারে বিক্রেতা না থাকে, তাহলে ক্রেতাকে পকেটে টাকা নিয়ে বাসায় ফিরে আসতে হবে। তো আমাদের কি বাজার বলতে এমন একটা জায়গা যেখানে অ্যাটলিস্ট দুইটা পার্টিস থাকবে, ক্রেতা এবং বিক্রেতা। আচ্ছা, এবারে ক্রেতা বিক্রেতা যদি কোনো প্রোডাক্টের লেনদেন করে, সেটা ক্রয় বিক্রয় আমরা বলবো। তো সেই বাজারটা হচ্ছে কখনো একটা জায়গায় হচ্ছে, যদি আমরা লোকাল কোনো মার্কেটের কথা বলি বা বাজারের কথা বলি, একটা প্লেসকে বোঝায়, একটা জায়গা যেখানে বাজারটা বসছে, সেটার একটা হয়তো বা টাইম আছে, একটা মেয়াদ আছে, সেই মেয়াদে সেই বাজারটা বসছে। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কিন্তু শুধুমাত্র একটা জায়গাকে বোঝায় না। যেমন আমরা ই কমার্স বুঝি হয়তো অনেকে, যেটুকু জানি যে ই কমার্স বলতে কি বোঝায়, যেটা হচ্ছে আসলে ফিজিক্যালি উপস্থিত না থেকেও ফোনের মাধ্যমে অথবা ইন্টারনেটের মাধ্যমে বাজার ব্যবস্থা চালু করা যায় বা ব্যবসা বাণিজ্য করার প্রসেসটাই হচ্ছে ই কমার্স। তো এক্ষেত্রে বাজার অনেক সময় ফিজিক্যালি উপস্থিত না থেকেও টেলিফোন, ইন্টারনেট কিংবা অন্য কোনো যোগাযোগ মাধ্যমে বাজার সৃষ্টি করা যায় দূরে বসে। ইন্টারন্যাশনাল বিজনেসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, ফিজিক্যালি অনুপস্থিত থেকে করা হয়। এখানে কি
যে কোনো উদ্যোক্তা সে বাইরের দেশে কোনো দূরের কোনো কান্ট্রি থেকে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতেছে, সেই ইনভেস্টমেন্টটা করার জন্য তাকে কিন্তু ফিজিক্যালি আমাদের দেশে এসে উপস্থিত হয়ে করা লাগছে না। সে কী করছে, ওখান থেকে ইন্টারনেটের মাধ্যমে বা যোগাযোগ প্রযুক্তির উন্নত যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সে বিজনেসটা ওখান থেকে চালু রাখছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে বাজারটা হতে পারে সেটা স্থানীয়ভাবে লোকালি একটা জায়গায়, অথবা হতে পারে সেটা উইদাউট কোনো জায়গা বা ওভার টেলিফোন বা ইন্টারনেট। তো সেক্ষেত্রে বাজার বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝবো যে দ্রব্য সামগ্রীটা ক্রয় বিক্রয় হচ্ছে কিনা। দ্রব্য সামগ্রীটা যদি ক্রয় বিক্রয় হয় সেই প্রসেসটাকে আমরা বলবো বাজার। তো এবার আসো দেখো যে বাজারের ভারসাম্য। তো আমরা ভারসাম্য বলতে কি বোঝায়, দেখো দুইটা পার্টি যেখানে থাকে, আমি বলেছি যে দুইটা পার্টি, একজন হচ্ছে ক্রেতা আর একজন বিক্রেতা। তো ক্রেতা প্রথমে বাজারে যখন যায়, বাসা থেকে তার মাথায় একটা হিসেব মিলিয়ে বাসা থেকে বের হয়, বা তার বাজেট যেটা থাকে, যে অ্যামাউন্টটা সে খরচ করে প্রোডাক্ট কিনবে বা দ্রব্য সামগ্রী কিনবে, তার একটা বাজেট থাকে যে আমি এত টাকা দিয়ে এতগুলো প্রোডাক্ট কিনবো, এবং সেই বাজেট নিয়ে সে বাজারের দিকে যায়। এবং বিক্রেতা যখন তার ফান্ড থেকে বা তার উৎপাদন ক্ষেত্র থেকে যখন দ্রব্য সামগ্রী বাজারে নিয়ে আসে, তখন তার মাথায় একটা সেট আপ থাকে যে আমি এত দামে আমি এই প্রোডাক্টটা বিক্রি করবো, তাহলে আমার কস্টটা উঠে আসবে বা আমি ন্যূনতম লাভটা করতে পারবো, প্রফিটটা গেইন করতে পারবো। তো দুইজনের মাথায় কি আছে বা দুইজনের মনের মধ্যে কি আছে সেটা কিন্তু কেউ জানে না। ক্রেতা এক জায়গা থেকে যাচ্ছে, বিক্রেতা আরেক জায়গা থেকে আসছে, দুইজন কেউ কাউকে চিনেও না হয়তো বা, যেটা বাজারের ক্ষেত্রে নর্মালি হয়ে থাকে। তো ক্রেতা যে দাম তার মাথায় রেখে বাজেট করলো, আর বিক্রেতা যে দামটা ফিক্স করে বাসা থেকে বা উৎপাদন ক্ষেত্র থেকে প্রোডাক্ট নিয়ে আসো, দুইটা দাম কিন্তু এক হবে না। তাদের মধ্যে থিঙ্কিংয়ের ডিফারেন্স থাকবে, যে ক্রেতা ভাবছে যে দাম, বিক্রেতা হয়তো তার থেকে বেশি দাম ঠিক করে। আবার অনেক সময় কী হয় যে ক্রেতা বাজারে যাবার আগে যেটা ভাবলো হয়তো বা তার থেকে কম দামে অনেক সময় প্রোডাক্ট পায়, যেটা যদি খুব কম হয়ে থাকে। তো ক্রেতা যখন বাজারে যায়, যে দেখলো যে একটা প্রাইস বিক্রেতা ফিক্স করে রেখেছে, বা বিক্রেতা একটা প্রাইস বললো প্রথম ক্রেতাকে, তখন সেই দামে যদি তার বাজেটের সাথে সম্পূর্ণ হয়ে থাকে, তখন সে ওখানে হয়তো বা আর দামের কোনো দর কষাকষি করবে না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, বিক্রেতা একটা দাম বলে, তারপরে ক্রেতা সেখানে তার নির্ধারিত যে দামটা সেটা সেখানে চাপানোর চেষ্টা করে। এভাবে দেখা গেলো যে ক্রেতা একটা দাম বললো, বিক্রেতা একটা দাম বললো, এভাবে দর কষাকষি করতে করতে এমন একটা দামে নির্ধারিত হয় যেখানে বিক্রেতা যে দামে দিতে রাজি হয় বা প্রস্তুত থাকে, এবং ক্রেতা সেই দামে কিনতেও প্রস্তুত থাকে। তো সেক্ষেত্রে দেখো যে আমি যদি এখানে একটা সূচি বলি, সূচির কথা, যে দাম দ্রব্যর যে কোনো একটা দ্রব্য ধরি, সেই দ্রব্যের দাম যখন 5 টাকা, এটা আমি ফর এক্সাম্পল বলছি, যখন 5 টাকা তখন সেই দ্রব্যের চাহিদার পরিমাণ 5টি, ধরি যে কোনো একটা কিছু, ধরো হচ্ছে 5টি লেবু, 5টি লেবুর দাম যখন 5 টাকা পড়ে, তখন তার ওই লেবুর চাহিদার পরিমাণ বাজারে 5টি, কিন্তু ওই লেবুর যোগানের পরিমাণ বাজারে 10টি। তাহলে চাহিদা যদি আমার 5টি হয়ে থাকে, চাহিদা 5টি এবং যোগান হচ্ছে 10টি, সাপ্লাই আর ডিমান্ড, ডি ফর হচ্ছে ডিমান্ড আর এস ফর সাপ্লাই। তো যখন ডিমান্ড 5টা, বাজারে লেবুর চাহিদা আছে 5টা, কিন্তু যোগান আছে 10টা, তাহলে কি হবে, ফাইনালি ক্রয় বিক্রয় হবার পরে আরও 5টা এক্সট্রা লেবু এখানে বাজারে সারপ্লাস থেকে যাবে বা উদ্বৃত্ত থেকে যাবে, বেশি থেকে যাবে, যেটাকে আমি চিত্রের সাথে তোমাদেরকে দেখাবো। তো এক্ষেত্রে কি হবে, যে বাজারে ব্যালেন্সিংটা হলো না বা ভারসাম্যটা হলো না। দেন আমি যদি ধরি যে এখানে দাম হঠাৎ করে কমে 2 টাকা হয়ে গেল, এই 2 টাকা যখন দাম, আমি জানি যে দাম কমলে চাহিদা কমতে পারে, তাহলে 2 টাকা যখন দাম, তখন বাজারে দ্রব্যের চাহিদার পরিমাণ 2 টাকা যখন দাম হলো, তখন বাজারে চাহিদার পরিমাণ 10টি এবং যোগানের পরিমাণ 5টি। তাহলে কি হলো, বাজারে ডিমান্ড করছে 10টি, কিন্তু বাজারে দ্রব্যের পরিমাণ আছে বা যোগানটা আছে মাত্র 5টি। সেক্ষেত্রে কি হচ্ছে, চাহিদার পরিমাণটা যোগানের থেকে বেশি হয়ে যাচ্ছে। তো এখানে দেখো আরও 5টি দ্রব্য এখানে ঘাটতি থেকে যাচ্ছে, যেহেতু চাহিদাটা যোগানের থেকে বেশি, সেহেতু আরও 5টি লেবু বাজারে ঘাটতি পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই দুইটা সিচুয়েশনে অ্যাকচুয়ালি আমার কি হচ্ছে না,
ভারসাম্যটা হচ্ছে না, যেটা আমি প্রথমেই বলে আসছি যে বাজার ভারসাম্য। বাজারের ভারসাম্য সাধারণত চাহিদা যোগানের পরিপ্রেক্ষিতে নির্ধারিত হয়। চাহিদা যোগানের পরিমাণ দিয়ে বাজারে ভারসাম্য নির্ধারিত হয়। তো যদি আমার চাহিদা যোগানটা সমান না হয়, চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণটা যদি সেম না হয়, তাহলে কিন্তু ভারসাম্যটা অর্জন হবে না। তো সেক্ষেত্রে যদি আমার দাম এমন একটা লেভেলে নির্ধারণ করা হলো যে 3 টাকা, তখন 3 টাকা দামে আমার বাজারে দ্রব্যের চাহিদার পরিমাণ 8টি এবং যোগানের পরিমাণ 8টি। এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যে সবসময় এটা হাতে টানা, কিন্তু এটা তো হয়ে থাকে যে যখন ক্রেতা একটা ডিমান্ড করছে যে প্রাইসে আর বিক্রেতা সেই প্রাইসে সেটা দিয়ে দিচ্ছে, তাহলে সেখানে কোনো ধরনের হ্যাচেল হচ্ছে না এবং ভারসাম্যটা প্রতিষ্ঠিত হচ্ছে, সেই জন্য ফাইনালি ক্রয় বিক্রয় হচ্ছে। তো এখানে যদি চাহিদার যোগানের পরিমাণটা 8 আর একক হয়ে থাকে বা 8টি চাহিদার দ্রব্যের চাহিদার পরিমাণ 8টি হয়ে থাকে এবং যোগানের পরিমাণও 8টি হয়ে থাকে, সেক্ষেত্রে বাজারে কোনো এক্সট্রা দ্রব্যও থাকছে না বা বাজারে কোনো দ্রব্যের ঘাটতিও হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে এই 3 টাকা দামে, যখন 3 টাকা দাম হচ্ছে, তখন আমার বাজারে চাহিদা ও যোগানের পরিমাণটা সেম হচ্ছে, সেক্ষেত্রে বাজারের ভারসাম্যটা নির্ধারিত হচ্ছে। তো এটা হচ্ছে আমার একটা সূচির মাধ্যমে বা একটা তালিকার মাধ্যমে তোমাদেরকে দেখালাম। এবার আমি যদি এটাকে একটা চিত্রের মাধ্যমে দেখাই, যেহেতু তোমরা অর্থনীতির স্টুডেন্ট, সেহেতু তোমাদেরকে চিত্র অ্যাভয়েড করার কোনো অপশন নাই। তো আমরা চিত্র যদি দেখাই, খুব ইজি একটা চিত্র দেখো। এখানে ও এক্স অক্ষে দ্রব্যের পরিমাণ, এই পরিমাণটা বলতে চাহিদা যোগান বোধ, এবং এটা হচ্ছে দাম। তো দেখো, ও ওয়াই অক্ষে আমরা দাম দেখিয়েছি এবং ও এক্স অক্ষে ওই দ্রব্যটির পরিমাণ দেখিয়েছি, সেটা চাহিদা যোগান দুটোরই পরিমাণ বোঝাচ্ছে। তো দেখো, প্রথমে আমি যদি এ একটা বিন্দু, এই বিন্দুতে যখন আমার চাহিদা যোগান, এটা এস এস হচ্ছে যোগান রেখা এবং ডি হলো চাহিদা রেখা, দুইটা রেখা একটা পয়েন্টে মিলিত হয়েছে এবং এই পয়েন্ট থেকে যে আমি বাঁদিকে চলে আসলাম, এখানে আমার হচ্ছে পিটা প্রাইস। তো এই ক্ষেত্রটা হচ্ছে ব্যালেন্সিং বা ভারসাম্য অবস্থা, যেখানে ওপি দাম এবং ওএম পরিমাণ, চাহিদা আর যোগানের পরিমাণ, যেটা আমি তালিকা দেখিয়েছি। 3 টাকা দামে 8টা দ্রব্যের চাহিদা এবং যোগানের পরিমাণও 8টি। তো এক্ষেত্রে এই এ বিন্দুটা হচ্ছে বাজারে ভারসাম্য পরিমাণ বা ভারসাম্য দাম নির্ধারণ করে। তো সেক্ষেত্রে দেখো, এটা যদি ভারসাম্য দাম হয়ে থাকে, ভারসাম্য পরিমাণ হয়ে থাকে এই বিন্দু, তাহলে এখানে আরো দুইটা রেখা আমি টেনেছি, সেই রেখা দিয়ে কি বোঝাচ্ছি? আমি ভারসাম্যটা বুঝতে গেলে আমাকে আগে সারপ্লাস আর ঘাটতি বুঝতে হবে, উদ্ধৃত আর ঘাটতি, যেটা ল্যাকিংস বলি আমরা বাজারে। তো দেখো, যখন এই বিন্দু ছিল তখন আমার দ্রব্যের চাহিদা যোগান নিয়ে কোনো অমীমাংসিত কোনো ব্যাপার ছিল না, কিন্তু যখন আমার দামটা পি থেকে P1 চলে যাবে, দেখো, তখন সেক্ষেত্রে চাহিদার যে রেখাটা, সেখানে চাহিদা রেখাটা এখানে টাচ করেছে P1 প্রাইসে এবং যোগানটা এখানে। তো দেখো, খুব স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে চাহিদার পরিমাণটা কম, যোগানের পরিমাণটা বেশি। কতটুকু? এইটুকু হচ্ছে যোগানের পরিমাণ বেশি। এটাকে আমরা ডট দিয়ে দেখিয়েছি এবং উপরে লেখাও আছে উদ্বৃত্ত। তো এখানে দাম যখন বেশি হবে, আমরা জানি চাহিদা কমে যাবে, সেই ক্ষেত্রে চাহিদার পরিমাণটা এখানে এবং যোগানের পরিমাণটা এখানে। এবার দেখো, এটা গেল P1 প্রাইস বা হায়ার প্রাইসে যখন হবে। যখন প্রাইসটা লো হয়ে গেল বা প্রাইসটা নেমে আসলো, তখন প্রাইস কমে গেলে আমরা নর্মালি কি জানি? চাহিদার পরিমাণটা বাড়বে। চাহিদার পরিমাণ এখানে বেড়েছে কিনা তোমরা একটু খেয়াল করো। ডি যে রেখাটা, সেই রেখাটা এখানে টাচ করেছে,